আপনি তো একটা ভয়ঙ্কর তথ্য দিলেন যে আমেরিকার 10 জন সেনাকর্তা এই মুহূর্তে টেকনাফ অঞ্চলে এসেছেন এবং তারা সরাসরি সেখান থেকে আরাকানের সঙ্গে একটা যুদ্ধ পরিচালনা করতে চান। যদিও বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনারা সরাসরি যুদ্ধে যাবেন না, শুধুমাত্র সীমান্ত প্রহরীর কাজ করবেন। এত কিছুর পরও ওয়াকারুজ্জামান কোথায়? কিন্তু নৌকা মার্কা যদি না থাকে, আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে, তারপর আমরা ভোট দিতে যাব না। আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে, এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো, তাছাড়া কোথাও আমরা সিল মারবো না। চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই শিরোনামগুলো যখন প্রকাশ হয় তখন কিন্তু কাঁপুনি শুরু হয়ে যায় ভারতের। শুধু ভারতের না, আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রও দুশ্চিন্তায় পড়ে যায়। মানে বিশ্বের অন্যতম নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য কোনো নোবেল জয়ী কি এখন পৃথিবীর কোনো রাষ্ট্রের প্রধান না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান, এবং তিনি নোবেল জয়ী। ফলে তার গুরুত্ব এই মুহূর্তে অন্যতম। বিশ্বের টাইম ম্যাগাজিন দেখলেন না যে শীর্ষ যেই 100 প্রভাবশালী, তার মধ্যে তিনি স্থান পেয়েছেন। ভারতে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, আর এই হামলায় এখন পর্যন্ত 35 থেকে 40 জন নিহত হওয়ার খবর পেয়েছি। হঠাৎ করে ভারতে এই হামলার কারণ কি? নেপথ্যে কারা রয়েছে? নাকি এর পেছনে ভারতেরই হাত আছে, অথবা ভারতের শত্রু দেশ পাকিস্তানের কোনো হাত? চলুন এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বাংলাদেশের ভূখণ্ডের অন্তরে 10 কিলোমিটার ঢুকে উৎসব পালন করল মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, জানিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হচ্ছে। রোহিঙ্গা সংগঠনের মুখপাত্র রোহিঙ্গা খবর জানাচ্ছে, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার জনজাতি অধ্যুষিত অঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের 10 থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছিল আরাকান আর্মির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন, দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। আপনি তো একটা ভয়ঙ্কর তথ্য দিলেন যে আমেরিকার 10 জন সেনাকর্তা এই মুহূর্তে টেকনাফ অঞ্চলে এসেছেন এবং তারা সরাসরি সেখান থেকে আরাকানের সঙ্গে একটা যুদ্ধ পরিচালনা করতে চান। যদিও বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনারা সরাসরি যুদ্ধে যাবেন না, শুধুমাত্র সীমান্ত প্রহরীর কাজ করবেন। এত কিছুর পরও ওয়াকারুজ্জামান কোথায়? একটা সেনার, একটা দেশের সেনাবাহিনী তার প্রধান ভূমিকা দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। এ তো সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়ার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সেনা কেন এখনো চুপ? এখানে একটি প্রশ্ন যে বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট যে সন্ত্রাসী হামলাটি ঘটেছে তার দায় বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই এড়াতে পারে না, এবং তাদের যে নিষ্ক্রিয়তা, দায়িত্ব নিয়ে যে অবহেলা তারা করেছে, তার ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশে আজকে এই জঙ্গিপানা সরকার এবং আজকে আমেরিকার এই পাপেট সরকারটি স্থাপিত হয়েছে। এবং আমি আগেও তোমার এই শোগুলোতে বলেছি যে বাংলাদেশে সেনাবাহিনী প্রধান, মানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলেন যে আমরা এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী আমার নেতৃত্বে এই ক্ষমতাটি বা এই প্রশাসনিক ক্ষমতাটি আমি গ্রহণ করলাম এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার এই যুদ্ধ অব্যাহত থাকবে। এবং তারপরে উনি একটি সরকার গঠন করলেন, কিন্তু সেই সরকার গঠন এখন 20 বাউ জলে। হ্যাঁ, এখন বিষয় হলো যে দেখো, 5 আগস্ট 2024 পর থেকে আজকে এপ্রিলের 20 তারিখ, এই 8 মাসের অধিক সময় ধরে বাংলাদেশের যে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, সংখ্যালঘু হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা, বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদীদের যে উগ্রবাদীদের যে কি বলে এটাকে, যে আস্ফলন, তা কিন্তু আজকে গোপন নেই। সারা বিশ্ব, সারা পৃথিবী কিন্তু তা একযোগে বলছে। আজকে শুধু ইন্ডিয়া বলছে তা না, আজকে আমেরিকার মতো দেশ থেকেও কিন্তু সে কথা বলা হচ্ছে যে আমেরিকা তাদেরকে সাপোর্ট করে গভর্নমেন্ট এনেছে। সে দেশের কিন্তু গণমাধ্যম বলছে।
আজকে রাশিয়া বলছে, আজকে সারা পৃথিবী উদ্বেগের কারণ। ইভেন আজকে কিন্তু আরেকটি মজার খবর, মজার ঠিক না, মজার বলাটা আসলে উচিত হবে না, একটি আতঙ্কের বা উদ্বেগের খবর এটি, যে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় দফার মতো আমেরিকা আমাদের যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় তাদের যারা বাংলাদেশে তাদের যে নাগরিকরা রয়েছে, সাধারণ নাগরিকরা, তাদেরকে কিন্তু ঢোকার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বা বিচরণের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। কেন? তাহলে ওই জায়গাটি নিশ্চয়ই এখন উত্তপ্ত পরিস্থিতি বা ওইটা নিয়ে যে একটা ষড়যন্ত্র বা ওখানে নিয়ে একটা পরিকল্পনা আটা হচ্ছে, এটি কিন্তু এ থেকেই বোঝা যায়। তাদের জনগণকে সেভ করার জন্য তারা ওই এলাকার লোক পাঠাচ্ছে না, তার মানে কি ওই এলাকাটা যুদ্ধ প্রস্তুতি হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা, আমার কাছে মনে হয় আনুষ্ঠানিকতাটা মাত্র আর কি। তো সেইখানে দাঁড়িয়ে তাহলে যদি আমেরিকা এইভাবে একটা প্ল্যান ছকে, এবং যেটা আপনি বলছেন অত্যন্ত ভয়ানক একটা তথ্য আপনি দিলেন, যে এরপরে একটা ত্রিমুখী যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের ভূমিকা কোথায়? কারণ আইএসআই কি তাহলে একটু পিছু হটেছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আইএসআই পিছু হটেনি। এখানে একটি জিনিস আমি ইন্দিরা ক্লিয়ার করি, 1971 সালের প্রতিশোধ কিন্তু বাংলাদেশে না হচ্ছে এখন। আইএসআই প্রমাণের চেষ্টা করছে যে 1971 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটি বাংলাদেশের মানুষ করেনি, সেটি করেছে ভারত তার স্বার্থে। এটি আইএসআই বলার চেষ্টা করছে, এবং ভারত তার স্বার্থের জন্যই পাকিস্তানকে বিভাজন করেছে। এবং গতকালকেই বাংলাদেশ সরকারের একজন মহিলা উপদেষ্টা আছেন, শারমিন মুর্শিদ, তিনি বলেছেন যে 71 সালে ভুল হয়েছিল বললেই 24 সংগঠিত হয়েছে। তাহলে 71-এ কি ভুলটা ছিল? 71-এ মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ শহীদ আত্মত্যাগ করে 2 লক্ষ মা বোন নিজের ইজ্জত দিয়ে এই দেশটাকে স্বাধীন করাটা ভুল ছিল, নাকি পাকিস্তানের সাথে বিভাজন হওয়াটা ভুল ছিল? এটি তাদের উপদেষ্টাই সরকারের বক্তব্য আমি বলছি। তো সেখানে দাঁড়িয়ে আইএসআই এখন মানে এটা তারা অন্তরালে খেলছে, আইএসআই অন্তরালে খেলছে। এবং এই যে সরকার, এই সরকারের মধ্যে যে জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে তারা প্রশিক্ষিত করছে। এবং আমি বলি যে তারা এই মুহূর্তে, আমার কাছে একটা পরিসংখ্যান আছে, এই পরিসংখ্যানটি আমি একটু পড়ে শোনাই, যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে কি ধরনের মানে প্রস্তুতি বা কি ধরনের এটাকে বলে যে অবস্থা আইএসআই তৈরি করেছে। সেই পরিসংখ্যানটা খুবই মানে গায়ে কাটা দেওয়ার মতো পরিসংখ্যান, যেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 20 লাখ মানুষকে এই আইএসআই এর অধীনে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, দেশের প্রতিটি জেলা উপজেলায় গোপন ঘাঁটি স্থাপন করা হচ্ছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে গুপ্ত হত্যা করা হবে এই পরিকল্পনায় আছে। সংবিধান ও সরকারকে অস্বীকার করে ইসলামী যে খেলাফত সেটির ঘোষণা দেওয়ার প্রস্তুতি তারা নিচ্ছে। হ্যাঁ, এবং এই যে কর্মযজ্ঞ, এটি কিন্তু অনেকটাই প্রকাশ্যে হচ্ছে। আমি কিন্তু একটা ইন্টেলিজেন্ট রিপোর্ট পড়ে শোনালাম তোমাকে। সুতরাং আইএসআই বাংলাদেশ থেকে চলে গেছে বা তারা ব্যাক নিয়েছে তা নয়, তারা খেলাটা উপভোগ করছে। আইএসআই এখানে আরেকটি আলোচনা যদি সময় থাকে তাহলে আমি বলি যে আইএসআই বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের একজন কূটনৈতিক মানে পররাষ্ট্র সচিব ভিজিট করেছে, এটা কি তুমি জানো কিনা, দেখেছো কিনা? নিশ্চয়ই দেখেছো। তো এই ভিজিটে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশকে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ পাকিস্তানের কাছে একটি টাকা পাবে, একটা অঙ্ক পাবে, যে অঙ্কটি নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে, কিন্তু এটার কোনো সুরাহা হয়নি। সেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই আলোচনাটি কি এবার নাকি করা হয়েছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। কিন্তু এখানে ভয়ঙ্কর খবর হচ্ছে যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা পক্ষ থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ এখানে তো প্যারালাল গভর্নমেন্ট আছে, ইউনুসের কিন্তু প্যারালাল একটি গভর্নমেন্ট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ এখানে সেনাপ্রধান এবং ইউনুস ডিফারেন্ট প্রোগ্রামে যাচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশের দুটো সরকার ব্যবস্থা এখন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেনাবাহিনীকে একটি প্রস্তাব দিয়েছে, ফাটলটা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। একদম তাই। এখানে তাদের প্রস্তাবটা এরকম যে টাকা বাংলাদেশ দাবি করছে পাকিস্তানের কাছে, সেই টাকার অস্ত্র দিতে চায় তাদেরকে। তো সেই অস্ত্র তারা বাংলাদেশকে দিতে চায়। তাহলে এই অস্ত্রটি কেন, কার বিরুদ্ধে, কিভাবে ব্যবহৃত হবে, এটি তো স্পষ্ট। যে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি আরো যে খারাপ হচ্ছে সেটা আর এই মুহূর্তে দাঁড়িয়ে বলার অপেক্ষা রাখছে না।
এটাই বলছি যে মানে আমি যে প্রশ্নটি তুমি করলে যে আইএসআই থেমে আছে কিনা, আইএসআই থেমে নেই। আইএসআই বাংলাদেশটাকে 1971-এর প্রতিশোধ হিসেবে নিয়েছে এবং এই সুযোগটা তারা আর কখনো পায়নি অতীতে, ভবিষ্যতে পাবে কিনা তাও জানা নেই। সুতরাং এখন তারা তাদের সর্বোচ্চ দিয়ে মানে মোটামুটি বাংলাদেশটাকে অশান্ত করার যে প্রক্রিয়া সেটি তারা চালিয়ে যাচ্ছে। রাইট দাদা অনেক ধন্যবাদ আপনাকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে, এবং এরপরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি পরবর্তী যুদ্ধ এই বাংলাদেশ কেন্দ্রিকই হতে চলেছে? আমাদের নজর অবশ্যই থাকবে। আরো আপডেট আপনারা পেতে চাইলে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে এখন ফলো করুন আজ তাক বাংলা। কিন্তু নৌকা মার্কা যদি না থাকে, আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে, তারপরে আমরা ভোট দিতে যাব না। আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে, এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো, তাছাড়া কোথাও আমরা সিল মারবো না। কেননা আমরা দেখতেছি এরশাদের আমলেও দেখছি, খালেদা জিয়ার আমলেও দেখছি, হাসিনা সরকার আজকে 17 বছর আমরা এটা দেখছি। 17 বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন, এরকম উন্নয়ন অন্য কোনো সরকার করতে পারে নাই, এটা আমরা চোখে দেখি নাই। ভাই কি বলবো, আগে যা ভালোই ছিল, হাসিনা সরকার 17 বছর রাজত্ব করা কালে গরিব দুঃখী যা ছিল, আমরা মধ্যবিত্ত শ্রেণীর যারা পেশাজীবী মানুষ আমরা খুবই ভালো ছিলাম। কিন্তু হাসিনা সরকার পতন হওয়ার পরে আমাদের খুব সমস্যা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন রকমের ভাতার কার্ডগুলা এগুলা ওরা নিয়ে নিয়েছে। এরকম করে আমরা তো খুব সমস্যার মধ্যে আছি। তারপরে আপনি কি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের শাসনামলে ভালো ছিলেন? অবশ্যই এটা আমরা বলবো, কেননা আমরা দেখতেছি এরশাদের আমলেও দেখছি, খালেদা জিয়ার আমলেও দেখছি, হাসিনা সরকার আজকে 17 বছর আমরা এটা দেখছি। 17 বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন, এরকম উন্নয়ন অন্য কোনো সরকার করতে পারে নাই, এটা আমরা চোখে দেখি নাই। কিন্তু আজকে যেটা উন্নয়নের ধারা দেখতেছি সেটা সব কিছুই শেখ হাসিনা সরকারের আমলেই এটা ওনার হাত দিয়ে হয়েছে। অনেকজনে বলে যে ওনার টাকা না, বিদেশি ফন্ডের থেকে আসছে, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না যে বিদেশি ফন্ডের থেকে আসলেও ওনার মাধ্যমে আসছে। এদেশে যারা বর্তমান তো অবস্থা খুব খারাপ, কেউ মুখ খুলতেছে না, কিন্তু গোপনে গোপনে অনেক আওয়ামী লীগ পন্থী যারা আছে তৃণমূল পর্যায়ে, ছোটোখাটো যারা কর্মী আছে, এরা তো কেউ মুখ খুলতেছে না। আমরা হইলাম সাধারণ ভোটার। আমরা আজকে মনে করেন হাসিনা সরকার না থাক, কিন্তু নৌকা মার্কা যদি না থাকে, আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে, তারপরে আমরা ভোট দিতে যাব না। আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে, এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো, তাছাড়া কোথাও আমরা সিল মারবো না। নিষিদ্ধ চায়, এখন নিষিদ্ধ চাই, নিষিদ্ধ কিভাবে হয় ভাই? 71-এর মানবতায় আমার বাবার মুখে 71-এর যুদ্ধের ঘটনা শুনেছি, যারা 71-এর সহযোগিতা করেছে। আজকে তারা মনে করেন যে মাথা ছাড়া দিয়েছে। আজকে যখন 7,500 সৈন্য পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান সরকার যখন ফেরত নিয়ে যায়, তাদেরকে ক্ষমা করা হয় আত্মসমর্পণ করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন তারা পাকিস্তান পাঠানো হয়, তখন ব্রিটিশ সরকার বলছিল, পাকিস্তান সরকার, যে আমি এই বাংলাদেশে মৌলবাদ আবারও রাখি গেলাম, যে 100 বছর পর হলেও এই দেশ আবার স্বাধীন করে নেব। সেই প্রক্রিয়া আজকে দেখতে পাচ্ছি আমরা। আজকে আমরা কত অবনতির দিকে। আমার মনে হয় এই উন্নয়ন যেটা থেমে গেছে, এটা জাগৃত করতে আরো 50 বছর সময় লাগিয়ে যাবে। চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই শিরোনামগুলো যখন প্রকাশ হয় তখন কিন্তু কাঁপুনি শুরু হয়ে যায় ভারতের। শুধু ভারতের না, আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রও দুশ্চিন্তায় পড়ে যায়। মানে বিশ্বের অন্যতম নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য কোনো নোবেল জয়ী কি এখন পৃথিবীর কোনো রাষ্ট্রের প্রধান না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান, এবং তিনি নোবেল জয়ী। ফলে তার গুরুত্ব এই মুহূর্তে অন্যতম। বিশ্বের টাইম ম্যাগাজিন দেখলেন না, যে শীর্ষ যেই 100 প্রভাবশালী, তার মধ্যে তিনি স্থান পেয়েছেন অনেকগুলো কারণে। একে তো নোবেল জয়ী, তারপর হচ্ছে তিনি এই মুহূর্তের একটা রাষ্ট্রের অভিভাবক, মূল দায়িত্বে। তিনি যখন বলছেন যে চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়, চীন খানিকটা দূরে, কিন্তু সেই দূরত্বটা কিন্তু তিনি কমিয়ে আনছেন। কুনমিংয়ে বিশেষায়িত হাসপাতাল, বাংলাদেশে চীনের হাসপাতাল, আরও যে বিনিয়োগ পরিকল্পনা আছে সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। যে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং উইবো, দেখেন, একটা প্রদেশের, ইউনান প্রদেশের, তার মানে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী মানে চীনের অঞ্চলটা হচ্ছে ইউনান প্রদেশ। সেই প্রদেশের গভর্নর আসছে। আচ্ছা, ইউনান প্রদেশের গভর্নর যখন বাংলাদেশে আসে, হিসাব নিকাশ করে আসছে, বাংলাদেশকে টার্গেট করে আসছে। বাংলাদেশেরও স্বার্থ আছে, তাদেরও স্বার্থ আছে। দুই স্বার্থ যখন এক হয়ে যায়, তখন মাঝখানে কারা আছে? মাঝখানে আছে ভারত।
তখন তাদের ছটফটানি কি পরিমাণ বাড়তে পারে। এবং যখন নাকি এই ধরনের একটা কথা বলে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায় বাংলাদেশ, চীনের খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়, তখন এই ঘোষণাটা তাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে। বাংলাদেশে এই মুহূর্তে এই যে স্বাধীনভাবে উনি যে কথাবার্তাগুলি বলেন, এটা কেন বলতে পারছেন? বাংলাদেশের একটা মানুষের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে শক্তি, স্পিরিট, তার কারণে। উনি যদি কোনো ষড়যন্ত্রের একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হতেন, উনি পারতেন না। উনি যদি জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসতেন, তাহলে উনি পারতেন না। উনি তখন কি করতেন? তখন উনি ওই পুতুল সরকার হইতেন। এরকম চীনের অনেকগুলো পুতুল সরকার আছে, ভারতের আছে, কিন্তু বাংলাদেশ এখন স্বাধীন। সেই কারণে তিনি স্বাধীনভাবে বক্তব্য দিতে পারছেন। আর এই প্রতিটা বক্তব্য কিন্তু সেলের মতন বিততেছে তাদের বুকে। তিনি একটা ভালো কথা বলছিলেন যে 7 সিস্টার্স মানে ল্যান্ড লকড, মানে স্থলবেষ্টিত, এবং ওই বঙ্গোপসাগরের আমরা একমাত্র অভিভাবক। সুতরাং এই অঞ্চলটা ঘিরে ওই 7 সিস্টার্স এবং চীন একটা বড় বিনিয়োগ পরিকল্পনা করতে পারে, হাব গড়ে তুলতে পারে। এটা যে কোনো বিশ্ব নেতা যারা আন্তর্জাতিকভাবে দেখে, চিন্তা করে, দেশের বাইরেও যারা বিশ্ব নিয়ে চিন্তা করে, তারাই তো এইরকম কথা বলে। তো উনি এই কথা বলে কি এমন কথা? কিন্তু ভারত হচ্ছে অত্যন্ত তার বিশাল স্থল বেষ্টিত একটা দেশ, বা মানে কি বলে ভূমি বেষ্টিত, পাহাড় বেষ্টিত, মানে অর্থাৎ বিশাল সীমানার একটা দেশ ভারত। কিন্তু আত্মাটা হচ্ছে ওই যে সিকিমের মতন বা ছোট দেশের মতন একটা সংকীর্ণ। তারা এটাকে নিতে পারে নাই, হইচই শুরু করলো, মনে করলো যে ওরে বাবারে, চীনকে আমন্ত্রণ জানায় না জানি ভারতের 12টা বাজানো হচ্ছে। আসলে তো তিনি তো বিনিয়োগ বাণিজ্য, ওই 7 সিস্টার্সের উন্নতি, চীনের উন্নতি, এইসব উন্নতির মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নতি, এইসব নিয়ে তিনি চিন্তা করে এই কথা বলছেন। এটা নিয়ে একটা আতুল কালাম, তারপরে ট্রান্সশিপমেন্ট বন্ধ, এটা সেটা করে হুলস্থুল কাণ্ড। এখন বাংলাদেশ তার বাণিজ্য, তার চিকিৎসা, তার যে ক্ষেত্রে ঘাটতি, সেইগুলোর জন্য তারা কথা বলবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি অবস্থানে যে আছে, যে কুনমিং, তাদের সাথে তো কথা বলবেই, এটাই তো স্বাভাবিক। এবং সেখান থেকে তারা চিন্তা করবে মিয়ানমার হয়ে তারা যদি একটা রোড অবকাঠামো গড়ে তুলতে পারে, করবে। বিমান যোগাযোগ করবে। যদি করাচির সাথে নৌবন্দর করে, মানে জাহাজ চলাচল করে যদি তারা বাংলাদেশ লাভবান হতে পারে, বাংলাদেশ সবই করবে, সব অপশনগুলি খোলা রাখবে। কারোর জন্য বন্ধ রাখবে, কারোর জন্য উন্মুক্ত রাখবে, এটা তো আর সেই 15 বছরের সেই মানে হাসিনার কালো যুগ না। তো দর্শক, সেই জন্যই বলছি যে বাংলাদেশের এই সময় আমি মনে করবো একটা স্বর্ণোজ্জ্বল, একটা স্বাধীন সার্বভৌম দেশ যেভাবে অ্যাক্ট করে সেভাবেই অ্যাক্ট হচ্ছে। কিন্তু এটাকে ওই ভারত এবং ভারতের যেই পুতুল হাসিনা এবং আওয়ামী লীগ এটা মেনে নিতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ভারতে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, আর এই হামলায় এখন পর্যন্ত 35 থেকে 40 জন নিহত হওয়ার খবর পেয়েছি। হঠাৎ করে ভারতে এই হামলার কারণ কি? নেপথ্যে কারা রয়েছে? নাকি এর পেছনে ভারতেরই হাত আছে, অথবা ভারতের শত্রু দেশ পাকিস্তানের কোনো হাত? চলুন এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। মঙ্গলবার হঠাৎ করে ভারতের নৈসর্গিক অঞ্চল যেটাকে বলে কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বলা হচ্ছে এটি পুলওয়ামার চেয়েও ভয়াবহ ঘটনা। এখন পর্যন্ত ভারতের নেভি বা সশস্ত্র বাহিনীর এবং যারা ভিজিটর, দর্শনার্থী, তারাও বেশ কজন নিহত হয়েছে। প্রিয় দর্শক, ভারতের ভেতরে এই হামলাটি ঘটার পর সঙ্গে সঙ্গে কাশ্মীরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবং যে সময় এই হামলাটির ঘটনা ঘটে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে রয়েছে। তিনি যখন সৌদি আরবে সফরে রয়েছেন বা সৌদি আরবে পা রাখলেন, তখনই তিনি খবর পেলেন ভারতে কাশ্মীরে এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কল করলেন। অমিত শাহ জরুরি ভিত্তিতে বৈঠক কল করলেন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে ধরার জন্য ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অপারেশন শুরু করেছে। প্রশ্ন হলো, পুলওয়ামার পর পহেলগাঁওতে যে আক্রমণটি হলো, এটার নেপথ্যে কারা? সাম্প্রতিক সময় আমরা পাকিস্তানে দেখেছি যে একটি অঞ্চলে ট্রেন ছিনতাই করে সেখানে সন্ত্রাসীরা প্রচুর মানুষকে হতাহত করেছে। ট্রেনটি
পাকিস্তানের যে অঞ্চলটিতে স্বাধীনতাকামীরা রয়েছে, লিবারেশন আর্মি, সেখানে এই ঘটনাটি ঘটেছে এবং পাকিস্তান এই ঘটনার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছে। আবার এবারও ভারতে যখন এই ঘটনাটি ঘটলো তখন ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলো। আসলে প্রকৃত দায়ী কে? নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে রয়েছে, তাকে সৌদি আরব রাজকীয় সংবর্ধনা দিচ্ছে শোনা যাচ্ছে। কারণ ভারত একটি বিশাল রাষ্ট্র দক্ষিণ এশিয়ার, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সৌদি আরব ভারতকে পাশে রাখতে চায়, যেহেতু একটি বৃহৎ দেশ। ভারতও সৌদি আরবের কাছ থেকে বড় রকম অর্থনৈতিক লাভের আশায় সৌদি আরব সফর করছে। এবং নরেন্দ্র মোদী যখন সৌদি আরবে, তখন কাশ্মীরের পহেলগাঁওতে যে আক্রমণ হলো, এটার জন্য পাকিস্তানের বিশ্লেষকরা বলছেন নরেন্দ্র মোদী নিজেই দায়ী। কেন তিনি বললেন? সাম্প্রতিক সময় নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে F-35 সহ মার্কিন অস্ত্র কেনার ব্যাপারে চাপ দিয়েছিল। ট্রাম্প বলেছিল, তুমি যদি পাকিস্তানের বিপক্ষে আমার সাহায্য চাও তবে আমার এই অস্ত্রগুলো তোমাকে কিনতে হবে। এবং নরেন্দ্র মোদী তখন ইঙ্গিত দিয়েছিলেন কিছু বিষয়, যারা আন্তর্জাতিক খবরে চোখ রাখেন তারা হয়তো মনে রেখেছে। এই ঘটনার পরপরই পাকিস্তান সরাসরি আমেরিকার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, বলেছে এশিয়াতে নিরাপত্তা প্রশ্নে ভারতকে এভাবে সমর্থন দেওয়া আমেরিকার উচিত নয়। এবং দক্ষিণ এশিয়াতে আমেরিকা ভারতকে সাপোর্ট দিয়ে, উলঙ্গ সমর্থন দিয়ে বারবারই নিরাপত্তার হুমকিতে ফেলছে। দেখেন এবার বিষয়টি। পাকিস্তানের সাম্প্রতিক সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীর মুক্ত করার ব্যাপারে বারবার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু পাকিস্তান এই সময়টি এসে ভারতের বিরুদ্ধে লড়বে এটা পাগলে বিশ্বাস করে না। কারণ পাকিস্তানের ভেতরে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দাদশা সবই চলছে। সেই সময়টা পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করে লম্বা সময় টিকে থাকতে পারবে না। তাই পাকিস্তান সামরিক খাতে যত উন্নতই হোক, শক্তিশালী হোক, অর্থনৈতিক কারণে যেহেতু পাকিস্তান দুর্বল পজিশনে রয়েছে, সেহেতু পাকিস্তান এই মুহূর্তে ভারতের সাথে লড়বে না। কিন্তু নরেন্দ্র মোদীর দেশ ভারত পাকিস্তানকে ইঙ্গিত করছে যে পুলওয়ামার আক্রমণও পাকিস্তান করেছে, পহেলগাঁর আক্রমণও পাকিস্তান করেছে। বিষয়টা কি আসলে? নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের চুক্তি অনুযায়ী যে অস্ত্র কিনতে হবে বা কিনা প্রয়োজন, এটির কোনো সিগনিফিকেন্ট ইশারা আছে এই ঘটনায়, কাশ্মীরের মঙ্গলবারের এই আক্রমণ বা হামলার ঘটনায়? কীরকম সেটি? নরেন্দ্র মোদী চাইছেন পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় লড়াই, কারণ ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে আছেন, সেই ইঙ্গিত মার্কিন সফরে তিনি পেয়েছেন। তো পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গেলে বা অস্ত্র কিনতে গেলে রাষ্ট্রের ভিতরে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে হবে, কারণ বিশাল অঙ্কের অস্ত্র আমেরিকা থেকে কিনতে হবে ভারতকে। তাই এই ঘটনার নেপথ্য থেকে ভারত নিজেই ঘটাতে পারে, এই ইঙ্গিত পাকিস্তানের বিশেষজ্ঞদের। তারা আরও বলছেন নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে একটা লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই লড়াইতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তিনি পেয়েছেন বলেই এই লড়াইটা তিনি নিজ থেকে শুরু করবেন। আবার পাকিস্তানের সাথে যেহেতু চীনের সম্পর্ক ভালো, তাই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা পাকিস্তানকে চীনের বলয়ে আটকে রেখে এই লড়াইটা করে দক্ষিণ এশিয়ায় নতুন কোনো মেসেজ দিতে চাইছেন। যে ঘটনাটি ঘটল, দেখা গেছে প্রায় 50 জনের অধিক সশস্ত্র ব্যক্তি অস্ত্র হাতে নিয়ে কাশ্মীরের পহেলগাঁওতে প্রবেশ করেন এবং বিচ্ছিন্নভাবে গুলি করেন। এই সময় 35 থেকে 40 জন সেই গুলিতে প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ভারতের নেভির সদস্য ছিলেন, এয়ারফোর্স সদস্য ছিলেন, বা স্থলবাহিনী যারা সেনাবাহিনীর অনেকে সেখানে ছিলেন, পুলিশও ছিলেন। এদের মধ্যে অনেকেই নিহত হয়েছেন। আবার যারা দর্শনার্থী, পর্যটক, তাদের মধ্য থেকে অনেকে নিহত হয়েছেন। অমিত শাহ বলেছেন তারা পুরো পরিবেশ কন্ট্রোল করেছেন, পুরো পরিস্থিতি তাদের কন্ট্রোলে রয়েছে এবং সেখানে জরুরি অবস্থা জারি করে ইতিমধ্যে অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ মিলে। এই পরিস্থিতিতে অমিত শাহ তিনি বিজেপির যে এজেন্ডা সেটি বাস্তবায়নে নেমেছেন এবং প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী তারা সীমান্ত অঞ্চল, বিশেষ করে কাশ্মীর অঞ্চলে সেনা মোতায়েন বা সেনা বৃদ্ধি করছেন। যে কোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রাইকের মধ্য দিয়ে এই দুই দেশ লড়াইতে জড়িয়ে পড়তে পারে। পাকিস্তান সতর্ক করছে ভারতকে যে তারা যেন তথ্য প্রমাণ ছাড়া এমন কোনো বিষয় না চলায়। পাকিস্তান স্মরণ করিয়ে দিয়ে বলেছে যে আমাদের কোয়েটাতে যে ঘটনা ঘটেছিল ট্রেনে, সেখানে ভারতের ব্যাপারে আমাদের কাছে তথ্য প্রমাণ থাকলেও আমরা দু দেশের শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি। কিন্তু ভারত যদি নিজের পায়ে নিজে কোপ মেরে, অর্থাৎ এই ঘটনা নিজে ঘটিয়ে পাকিস্তানকে দায়ী করে কোনো বড় যুদ্ধের দিকে এগোতে চায়, এটা ভারতের জন্য অনেক বড় বোকামি হবে, যার মাসুল পুরো দক্ষিণ এশিয়া দেবে। কে বলছে? পাকিস্তানিরা। আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী বলি, স্বরাষ্ট্রমন্ত্রী বলি, তাদের বক্তব্য যতটুকু শুনতে পাচ্ছি তাতে করে মনে হচ্ছে তারা একটা লড়াইয়ের দিকে যাচ্ছে। এক কথা বলতে পারি, দেশ দুটো যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে যেতে পারে,
এই কাশ্মীরের ঘটনার কারণে। ইতিমধ্যে কাশ্মীরে নিরীহ মুসলমানদের উপর অভিযান শুরু করেছে, তাদের গ্রেফতারে মাঠে নেমেছে প্রশাসন, সেনাবাহিনী। কাশ্মীরের নেতারা বলছেন যে ঘটনা কাশ্মীরিরা ঘটায়নি বা মুসলিমরা ঘটেনি, সেই ঘটনার দায় তারা কেন নেবে? মূলত পাকিস্তান ইঙ্গিত করছে এই ঘটনার পেছনে নরেন্দ্র মোদীর বিজেপি আছে এবং নরেন্দ্র মোদী এই ঘটনা ঘটিয়ে ভিন্ন স্বার্থ সিদ্ধির জন্য চেষ্টা করছেন। পাকিস্তান বলছে নরেন্দ্র মোদী বা বিজেপি যা করতে চাইছে তা করতে দেয়া হবে না। যদি কোনো প্রকার ভারত পাকিস্তানে আক্রমণ করে তার জবাবটা হবে খুব ভয়াবহ। ভারত যেন সে বিষয়ে প্রস্তুত থাকে। অন্যদিকে অমিত শাহ বলেছেন তারা তাদের দেশের ভিতরে যে আক্রমণ হয়েছে তার উচিত জবাব দেবে পাকিস্তানকে। ইতিমধ্যে ভারতে বিক্ষোভ চলছে, পাকিস্তানের পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটছে। কাশ্মীর সীমান্ত জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সেনারা শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে এই ইঙ্গিতটি পাওয়া গেলেও কখন শুরু হবে ঠিক বলা যাচ্ছে না। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বিশেষ কোনো আলাপের পরই সিদ্ধান্ত হয়তো পাওয়া যাবে। আর যেহেতু এই মুহূর্তে নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে রয়েছেন, পাকিস্তানও চাইবে সৌদি আরবের মধ্যস্থতা এই বিষয়টি সমাধান করতে। কিন্তু নরেন্দ্র মোদী যেহেতু নিজেই এই গেমটি তৈরি করেছেন, সেহেতু তিনি কোন পথে শেষ পর্যন্ত হাঁটবেন এটা বলা মুশকিল। তবে এইটুকু বোঝা যাচ্ছে পহেলগাঁওর এই ঘটনাটি দুই দেশের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষে ছড়িয়ে পড়তে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশের ভূখণ্ডের অন্তরে 10 কিলোমিটার ঢুকে উৎসব পালন করল মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জানিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হচ্ছে। রোহিঙ্গা সংগঠনের মুখপাত্র রোহিঙ্গা খবর জানাচ্ছে, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার জনজাতি অধ্যুষিত অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের 10 থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছিল আরাকান আর্মির সশস্ত্র যোদ্ধারা। সেখানে তারা স্থানীয় জনজাতিদের নিয়ে জলকেলি উৎসব বা ওয়াটার ফেস্টিভ্যাল পালন করলেন। এই খবর সামনে আসতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নিশানা করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। তারা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কার্যত তুলোধনা করে ইউনূস সরকারকে। এখন প্রশ্ন হলো, আরাকান আর্মি সীমান্ত পেরিয়ে 10 থেকে 15 কিলোমিটার ঢুকে পড়ল, অথচ বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি কি করছিল? বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বা কি করছিল? তাহলে কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী? গত 16 ও 17 এপ্রিল পার্বত্য চট্টগ্রামের মারমা উপজাতির জলকেলি উৎসবের আয়োজন করে। সেখানে উপস্থিত হয়েছিলেন আরাকান আর্মির কয়েকশো যোদ্ধা ও আধিকারিক। তারা সেখানে নাচ গানে মেতে ওঠেন এবং আরাকান আর্মির পতাকাও লাগিয়ে দেয়। এই উৎসবের ছবি ও ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়েছে নতুন বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা। অনেকে প্রশ্ন তুলছেন, আরাকান আর্মি কাদের বলে বলিয়ান হয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুটছে? কেউ কেউ বলছেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভোয়েল দলবল নিয়ে ঢাকা সফরে এসেছিলেন। তারা 4 দিন ঢাকায় অবস্থান করে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও কয়েকজন সেনাকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন। পরে জানা যায়, মার্কিন সেনাকর্তারা বাংলাদেশের মধ্যে দিয়ে মিয়ানমারে একটা মানবিক করিডোর তৈরির আলোচনা করেন, যাতে মিয়ানমারের সামরিক জুন্টা শাসকদের বিরুদ্ধে লড়াই চালানো আরাকান আর্মি সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সহায়তা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এও জানা যায়, বাংলাদেশ সেনা নাকি সেই সহায়তা করতে রাজিও হয়েছে। এমনকি কক্সবাজারে একটা অস্থায়ী বেস তৈরি হচ্ছে বাংলাদেশ সেনার তত্ত্বাবধানে। তাহলে মার্কিন বলেই বলিয়ান হয়ে বাংলাদেশ সেনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো আরাকান আর্মি, নাকি এর পিছনে মদত রয়েছে ভারতের? সম্প্রতি ভারত ও আরাকান আর্মি সহ মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনা করেছে এবং তাদের একত্রিত করে একটা মঞ্চ তৈরির চেষ্টা চালাচ্ছে, যাতে মিয়ানমারে চলমান ভারতের কালাদান মাল্টিমোডাল প্রকল্প সুরক্ষিত থাকে। বিশেষ করে সিত্তেইয়ে সমুদ্র বন্দর এবং কালাদান নদীর জলপথ ও বন্দরগুলি। এই প্রকল্পের মাধ্যমে ল্যান্ডলক 7 সিস্টার্স মিয়ানমার হয়ে সহজেই বঙ্গোপসাগরে পৌঁছাতে পারবে। কিন্তু মোহাম্মদ ইউনূস চীনে দাঁড়িয়ে 7 সিস্টারকে নিয়ে যে হুমকি দিয়েছিলেন, তারই বদলা হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ল আরাকান আর্মি। আসলে বাংলাদেশে দীর্ঘদিন অবহেলিত পার্বত্য চট্টগ্রাম যদি বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়, তাহলে লাভ ভারতেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।